ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি ভিডিওতে আলোচনা করব ক্লাস 11-এর নতুন সিলেবাসের পলিটিক্যাল সায়েন্সের 3 নাম্বার চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নাগরিকতা বা সিটিজেনশিপ। তোমরা নাগরিক শব্দটির সঙ্গে খুবই পরিচিত, সিটিজেনশিপ নাগরিকতা এই শব্দটি সঙ্গেও পরিচিত। এটি রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণভাবে নগরবাসীকেই নাগরিকতা বলা হয়, কিন্তু এটা আক্ষরিক অর্থে নাগরিক হলেও আধুনিক যুগের প্রেক্ষাপটে নগরবাসীকেই নাগরিক বলা যায় না। রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, তিনি নাগরিকতা সম্পর্কে আলোচনা করেছেন। অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ দি পলিটিক্স, এই দি পলিটিক্স গ্রন্থের বুক 3-তে তিনি নাগরিকতা সম্পর্কে আলোচনা করেছেন। তোমরা একথা জানো যে অ্যারিস্টটলের দ্য পলিটিক্স গ্রন্থটি 8টি খণ্ডে বিভক্ত। দ্য পলিটিক্স গ্রন্থটি বুক 1, বুক 2, বুক 3, বুক 4, বুক 5, বুক 6, বুক 7, বুক 8 এই 8টা খণ্ডে বিভক্ত। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো নাগরিকতা। এই নাগরিকতা বিষয়টি অ্যারিস্টটল তার দি পলিটিক্স গ্রন্থের বুক 3-তে উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। অ্যারিস্টটল গ্রিসের ছোট ছোট নগর রাষ্ট্রের প্রেক্ষাপটে নাগরিকতার ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, যারা রাষ্ট্রের কাজের সঙ্গে যুক্ত, যারা রাষ্ট্রীয় কাজ করবে তারাই হলো নাগরিক, আর যারা রাষ্ট্রীয় কাজের সঙ্গে যুক্ত নয় তারা নাগরিক নয়। সমকালীন গ্রিক সমাজ ব্যবস্থাতে গ্রিসের ছোট ছোট নগর রাষ্ট্রে যারা কৃতদাস, যারা শ্রমিক, যারা মহিলা, তারা রাষ্ট্রীয় কাজে অংশ নিতে পারতেন না। তাই অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী তারা কখনোই নাগরিক নয়। তাহলে অ্যারিস্টটলের ধারণা অনুযায়ী নাগরিক কারা? নাগরিক তারাই যারা রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করবে, রাষ্ট্রের কাজে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় অংশ নেবে তারাই হলো নাগরিক। অ্যারিস্টটল দাস ব্যবস্থাকে স্বাভাবিক ব্যবস্থা মনে করেছেন। তারই প্রেক্ষাপটে তিনি গ্রিসের ছোট ছোট নগর রাষ্ট্রের সমস্ত জনগণকে
সমস্ত মানুষকে নাগরিক সংজ্ঞায় আখ্যায়িত করেননি। যারা শ্রমিক, খেটে খাওয়া মানুষ ছিল, যারা মাস্টারের নিয়ন্ত্রণে ছিল, যারা স্লেভ ছিল মাস্টারের নিয়ন্ত্রণে, যারা কৃতদাস তারা নাগরিক নয়, যারা মহিলা তারা নাগরিক নয়। অ্যারিস্টটল আরও স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ন্যায় প্রশাসনে যারা অংশগ্রহণ করেন, যারা ন্যায় প্রশাসনিক কাজে অংশগ্রহণ করেন এবং যারা প্রশাসনিক পদে অধিষ্ঠিত হন, অধিষ্ঠিত হওয়ার অধিকারী, তারাই হলো নাগরিক। কিন্তু অ্যারিস্টটলের এই ধারণা আধুনিক কালে নাগরিকতার সংজ্ঞার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারপর তোমাদের সামনে তুলে ধরতে চাই রোমান দার্শনিকদের ধারণা অনুযায়ী নাগরিকতা কি। রোমান দার্শনিকদের ধারণা অনুযায়ী নাগরিক তারা যে সমস্ত ব্যক্তি রাষ্ট্রের আইন মেনে চলে, রাষ্ট্রের নিয়ম মেনে চলে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, তারাই হলো নাগরিক। অর্থাৎ রোমান দার্শনিকরা আইনগত দৃষ্টিকোণ থেকে নাগরিকতাকে ব্যাখ্যা দিয়েছেন। তারপর নাগরিকতার ধারণার অনেক পরিবর্তন হয়েছে। নাগরিকতার ধারণা স্থিতিশীল নয়, অপরিবর্তনীয় নয়। নাগরিকতার ধারণা পরিবর্তনশীল। রাষ্ট্রবিজ্ঞানী লিস্টার বলেছেন, ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। নাগরিকতার সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আছে। নাগরিকরা রাষ্ট্রের আইন মেনে চলে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, নাগরিকরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে। পাশাপাশি রাষ্ট্রীয় সরকার নাগরিকদের প্রতি দয়াশীল, নাগরিকদের প্রতি দায়িত্বশীল হন। ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশের জন্য কতগুলি সুযোগ সুবিধা দরকার, সেই সুযোগ সুবিধা রাষ্ট্র প্রদান করবে। রাষ্ট্র নাগরিকদের অধিকার প্রদান করবে। নাগরিকদের বিভিন্ন ধরনের অধিকার আছে, সেই অধিকারগুলি রাষ্ট্র প্রদান করবে। তাই রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। নাগরিকরা রাজনৈতিক সমাজে বসবাস করে। রাষ্ট্র একটা রাজনৈতিক সমাজ, রাজনৈতিক সংগঠন। যারা নাগরিক তারা এই রাজনৈতিক সংগঠন, রাষ্ট্রের সদস্য। এই সদস্যরা রাষ্ট্রের কাছ থেকে আইনগত অধিকার লাভ করে। এই অধিকার পৌর অধিকার, এই অধিকার সামাজিক অধিকার, এই অধিকার রাজনৈতিক অধিকার, এই অধিকার অর্থনৈতিক অধিকার। অর্থাৎ নাগরিক তারাই যারা রাষ্ট্রের কাছ থেকে পৌর অধিকার পায়, যারা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক অধিকার পায়, যারা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের সামাজিক অধিকার পায় এবং এই অধিকারগুলিকে তারা যথাযথভাবে ব্যবহার করে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে। তাহলে নাগরিকতা ব্যক্তির জীবনে অপরিহার্য। নাগরিকতাহীন জীবন দুর্বিষহ জীবন। তাই আধুনিক কালে
নাগরিকতার ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিশ্ববাসী কোনো না কোনো রাষ্ট্রের অধীনে থাকে, কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক, কোনো না কোনো রাষ্ট্রের সদস্য হিসাবে সেই রাষ্ট্রের কাছ থেকে রাজনৈতিক অধিকার ভোগ করে, সেই রাষ্ট্রের কাছ থেকে অর্থনৈতিক অধিকার ভোগ করে, সেই রাষ্ট্রের কাছ থেকে সামাজিক মর্যাদা লাভ করে। তাহলে মানুষের জীবনে সিটিজেনশিপ অপরিহার্য। রাজনৈতিক সংগঠন রাষ্ট্রকে পরিচালনা করে গভর্নমেন্ট বা সরকার। তাই যারা নাগরিক তারা সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে মানে সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। আনুগত্য প্রকাশ মানে কি? দেশের যারা স্থায়ীভাবে বসবাস করে, দেশের যারা দেশের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে রাজনৈতিক অধিকার ভোগ করে, একাধিক রাজনৈতিক অধিকার ভোগ করে, ভোটদানের অধিকার ভোগ করে, নির্বাচিত হওয়ার অধিকার ভোগ করে, সরকারের সমালোচনা করার অধিকার ভোগ করে, সরকারকে পরিবর্তন করার অধিকার ভোগ করে। এইগুলি হচ্ছে রাজনৈতিক অধিকার। এই রাজনৈতিক অধিকার যারা পায় তারা নাগরিক। এই রাজনৈতিক অধিকার শুধু পেলেই হবে না, তার সঙ্গে নাগরিকদের অর্থনৈতিক অধিকার পেতে হবে। অর্থনৈতিক অধিকার লাভের জন্য তারা রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করবে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করবে। রাষ্ট্রের উচিত দেশের সমস্ত মানুষের অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রদান করা। কারণ রাজনৈতিক সুযোগ সুবিধা পেলেই ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটবে না। মানুষের অস্তিত্ব নির্ভর করে মূলত অর্থনৈতিক অধিকারের উপর, মূলত অর্থনৈতিক স্বাধীনতার উপর। তাই রাজনৈতিক অধিকার পাওয়ার পাশাপাশি নাগরিকরা রাষ্ট্রের কাছ থেকে অর্থনৈতিক অধিকার দাবি করে। গণতান্ত্রিক দেশগুলিতে অর্থনৈতিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ করে না, আর লিপিবদ্ধ করলেও সেগুলিকে কার্যকরী করতে পারে না। তাই অর্থনৈতিক অধিকার নাগরিকরা পায় না, অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়। দেশের সম্পদের অসম বিকাশ, আঞ্চলিক বৈষম্য, একাধিক কারণে বহু মানুষ, অগণিত মানুষ তারা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়। তবুও তারা নাগরিক, কারণ তারা ভোটের অধিকার পায়, নির্বাচিত হওয়ার অধিকার ভোগ করে, রাজনৈতিক দল গঠনের অধিকার ভোগ করে, সরকারের সমালোচনা তারা করতে পারে। তাই অধিকার, অর্থনৈতিক অধিকার পায় না বহু মানুষ, তবু তারা নাগরিক। অর্থনৈতিক অধিকার কি কি? অর্থনৈতিক অধিকার হলো কাজ পাওয়ার অধিকার, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। কাজ করবে, কাজের ন্যায্য মজুরি পাবে, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা যাবে না। বিশ্রামের অধিকার, এগুলি হচ্ছে অর্থনৈতিক অধিকার। সামাজিক অধিকার নাগরিকরা পাবে। যেসব ব্যক্তি সামাজিক অধিকার সমাজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ধনী গরিব, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সামাজিক মর্যাদা পাবে, সমাজে সম্মান পাবে, মর্যাদা পাবে,
এটাই হলো অর্থনৈতিক অধিকার, এই সামাজিক অধিকার। তাই সমাজের কোনো মানুষকে সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত করা যাবে না, এই বিষয়টি নাগরিকতার ধারণার সঙ্গে যুক্ত। নাগরিকরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবে, রাষ্ট্রের আইন মেনে চলবে। নাগরিকরা যে অধিকার ভোগ করবে সেটা শুধু ব্যক্তিগত অধিকার নয়, সমষ্টিগত অধিকার। নাগরিকদের সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি সচেতন হতে হবে। প্রত্যেকটা মানুষকে নিজ নিজ কর্তব্য সম্পাদন করতে হবে। রাষ্ট্র যেমন মানুষের কাছে, নাগরিকের কাছে দায়বদ্ধশীল, সংবেদনশীল, তেমনি নাগরিকরাও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ হতে হবে নাগরিকদের। ল্যাস্কি বলেছেন, ল্যাস্কি বিখ্যাত চিন্তাবিদ, ইংল্যান্ডের সংস্কারমূলক উদারনীতিবাদী দার্শনিক। তার বহু বই আছে, তোমরা জানবে। আজকে এই ভিডিওতে আমি উল্লেখ করছি এ গ্রামার অফ পলিটিক্স। এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে বলেছেন যে রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে প্রত্যেকটা ব্যক্তিকে সামাজিক কল্যাণের কথা ভাবতে হবে। প্রত্যেক ব্যক্তিকে সচেতন হতে হবে। প্রত্যেক ব্যক্তিকে বিচার বুদ্ধি সম্পন্ন হতে হবে এবং সেই বিচার বুদ্ধিকে প্রয়োগ করতে হবে সামাজিক কল্যাণের কাজে, রাষ্ট্রের কল্যাণের কাজে। তাহলে নাগরিকতার সঙ্গে ল্যাস্কির যে ধারণা, সেটা ব্যাপক অর্থে নাগরিকরা রাষ্ট্রের কাছ থেকে দাবি করবে, এটা খুবই স্বাভাবিক। বিভিন্ন অধিকার দাবি করবে, এটা ন্যায়সঙ্গত। তেমনিভাবে রাষ্ট্রের প্রতি ন্যায়পরায়ণ হতে হবে, সচেতন হতে হবে। ব্যক্তি স্বার্থের পাশাপাশি সামাজিক কল্যাণের কথা ভাবতে হবে। সমষ্টিগত স্বার্থে, সমষ্টিগত কল্যাণের স্বার্থে নিজেকে নিযুক্ত করতে হবে। তাহলে আমরা দেখছি নাগরিক তারাই হবেন, শুধু নগরবাসী নয়, শুধু রাষ্ট্রের সদস্যই নয়, রাষ্ট্রের সদস্য হওয়ার পাশাপাশি নাগরিকতাকে আইনগত সদস্য হতে হবে, আইনগত পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, আইনগত সদস্য এবং প্রশাসনিক পদে অধিষ্ঠিত হওয়ার ক্ষমতাও অর্জন করতে হবে। নাগরিকতা হলো রাষ্ট্রের অংশগ্রহণকারী সদস্য। রাষ্ট্রের সরকারের গঠনমূলক সমালোচনা করবে, শুধু সমালোচনার জন্যই সমালোচনা নয়, গঠনমূলক সমালোচনা। আর সেই গঠনমূলক সমালোচনাকে ক্ষমতাসীন সরকারকে বিবেচনা করতে হবে। বর্তমানকালে অংশগ্রহণমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। নয়া জনপ্রশাসনে দায়িত্বশীল, সংবেদনশীল এবং স্বচ্ছ সৎ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জনগণকে বেশি বেশি করে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে হবে। তাই জনগণ যত বেশি রাষ্ট্রের সদস্য হিসাবে অংশগ্রহণ করবে প্রশাসনে,
তত রাষ্ট্রকে বুঝতে পারবে, সরকারকে বুঝতে পারবে, সরকারকে ভুল বুঝবে না। সরকারকেও পাশাপাশি স্বচ্ছ হতে হবে, সৎ হতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে। ন্যায় প্রশাসন যাকে বলেছেন ন্যায় প্রশাসন অ্যারিস্টটল উন্নত মানের সরকার গঠনের কথা বলেছেন। তাহলেই নাগরিকদের এই অংশগ্রহণের মাত্রা বাড়বে, প্রশাসনিক দায়িত্ব সম্পর্কে প্রশাসনিক দায়িত্ব পালন করবে এবং প্রশাসন সম্পর্কে অনুকূল ভাবনা, অনুকূল মূল্যবোধ, অনুকূল বিশ্বাস তৈরি হবে। তাহলে নাগরিকতার ধারণাও মজবুত হবে। সদস্য হিসাবে নাগরিকরা, সদস্য হিসাবে রাষ্ট্রের সদস্য হিসাবে রাষ্ট্রের সদস্যরা পৌর অধিকার ভোগ করবে, ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে, এই সমস্ত পৌর অধিকার ভোগ করবে, সামাজিক অধিকার ভোগ করবে, রাজনৈতিক অধিকার ভোগ করবে। নাগরিকরা রাজনৈতিক অধিকার ভোগ করবেই, তার কারণ রাষ্ট্রের মধ্যে যারা বিদেশি তারা অন্যান্য অধিকার ভোগ করে, কিন্তু তাদের নাগরিক বলা যায় না, কারণ তাদের রাজনৈতিক অধিকার দেওয়া হয় না। তাই নাগরিকতার ক্ষেত্রে বিদেশিদের কোনো মতেই রাষ্ট্রের অন্তর্ভুক্ত ধরা হয় না। আর একটা কথা নাগরিকতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কি কথা? ব্যক্তির রাষ্ট্রগত পরিচয় গড়ে উঠবে। পৃথিবীর যত মানুষ রয়েছে সেই মানুষগুলো কোন দেশের নাগরিক সেটা তার বড় পরিচয়। জাতি হিসাবে নাগরিকতার ধারণাকে চিহ্নিত করতে হবে। ব্যক্তি রাষ্ট্রগত পরিচয় আছে, যেমন আমরা 140 কোটি মানুষ, আমরা ভারতীয়। আমেরিকায় যারা বসবাস করে আমেরিকার নাগরিকরা আমেরিকান। জাপানের যারা বসবাস করে তারা জাপানিজ। এই যে জাতীয় চেতনা একটা দেশের প্রেক্ষাপটে গড়ে ওঠে, নাগরিকতার সঙ্গে এই ধারণাটা যুক্ত। সুতরাং নাগরিকতা আধুনিক কালে একটা বৃহৎ অর্থে ব্যবহার হয়েছে। আমরা আলোচনায় দেখলাম সেই প্রাচীন গ্রীসে রোমান রাষ্ট্রচিন্তায় নাগরিকতাকে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে, পরবর্তীকালে নাগরিকতার ধারণা আরও পরিবেশী পরিবর্তন হয়েছে এবং এই ধারণার সঙ্গে উন্নত মানের চিন্তা ভাবনা যুক্ত হয়েছে। এখানে অধিকার, দায়িত্ব, কর্তব্য, স্বাধীনতা বিভিন্ন ধরনের বিষয় যুক্ত হয়েছে। যাই হোক, আমরা সাধারণভাবে একটা নাগরিকতার সংজ্ঞা উল্লেখ করব আলোচনার প্রেক্ষাপটে। তাহলে নাগরিকতা হলো বিষয়টা কি? নাগরিকতা হলো রাষ্ট্রের সেই সদস্য যারা স্থায়ীভাবে বসবাস করে, যারা রাষ্ট্রের আইন মান্য করে চলে, যারা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। বিভিন্ন ধরনের অধিকারের মধ্যে উল্লেখযোগ্য রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, ব্যক্তিগত পৌর অধিকার। রাজনৈতিক অধিকার কি? ভোটের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, সরকারকে পরিবর্তন করার অধিকার। অর্থনৈতিক অধিকার কি? কাজ পাওয়ার অধিকার, বিশ্রাম নেওয়ার অধিকার, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। সামাজিক অধিকার হলো সমাজে
মাথা উঁচু করে চলা, মর্যাদা পাওয়া, জাতি, ধর্ম, বর্ণ, ধনী গরিব নির্বিশেষে, অর্থাৎ সমস্ত মানুষ মর্যাদা পাবে মানুষ হিসাবে। এটা হলো সামাজিক। এবং এই সমস্ত অধিকার ভোগের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের মধ্যে বসবাসকারী তারাই নাগরিক, যারা স্বাধীনতা ভোগ করবে, ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করবে, স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা থাকবে, স্থায়ীভাবে বসবাস করার স্বাধীনতা তারা ভোগ করবে। রাষ্ট্রের মধ্যে থেকে নিরস্ত্রভাবে সমবেত হতে পারবে, স্বাধীনভাবে পেশা গ্রহণ করবার স্বাধীনতা ভোগ করবে। রাষ্ট্র তাদের উপর কোনো বৈষম্যমূলক আচরণ করবে না। রাষ্ট্র তাদের উপরে সমদৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। রাষ্ট্রের চোখে তারা, আইনের চোখে তারা সমান, এবং রাষ্ট্র তাদের ইকুয়াল প্রোটেকশন দেবে। তারা নাগরিক। এছাড়া রাষ্ট্রের মধ্যে একটা স্থায়ীভাবে বসবাস যারা করছে, স্থায়ীভাবে বসবাস না করলে তারা নাগরিক হতে পারে না। স্থায়ীভাবে বসবাস না করলে তারা প্রশাসনিক পদে যেতে পারেন না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার গড়ে উঠেছে। এই রাষ্ট্রপতি শাসিত সরকারের সম্পূর্ণভাবে ক্ষমতা ন্যস্ত রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি তত্ত্বগতভাবে সর্বোচ্চ শাসক এবং প্রকৃতপক্ষে তিনি নিজে এই ক্ষমতাকে প্রয়োগ করতে পারেন। এই পদের অধিকারীর ক্ষেত্রে সিটিজেনশিপ শর্ত আছে। সুতরাং নাগরিকতার সঙ্গে একটা স্থায়ীভাবে বসবাসগত শর্ত বিশেষভাবে যুক্ত। নাগরিকতা সেই ব্যক্তিরা যারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে বিবেচনা করে, তাদের বিবেক বুদ্ধি দিয়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করে। রাষ্ট্রের কোনো সম্পদ তারা ড্যামেজ করবে না, রাষ্ট্রের আইনকে মান্য করবে, আর রাষ্ট্রের পক্ষ থেকে আইনের অনুশাসন থাকবে। রাষ্ট্রের কাছ থেকে সুবিচার পাবে, রাষ্ট্রের কাছে ন্যায় বিচার পাবে, জাস্টিস পাবে, বিচার ব্যবস্থাও স্বাধীন ও নিরপেক্ষ থাকবে। এরাই হলো নাগরিক। এই বিচার বিভাগের কাছে সুবিচার এবং এই বিচার বিভাগের কাছে নিরপেক্ষ বিচার পাবে, ন্যায়ের পক্ষে বিচার হবে, এই আশা সেই সমস্ত ব্যক্তিরা করে যারা নাগরিক। তাহলে নাগরিকতার একটা ধারণা, একটা ব্যাপক বিষয়, ব্যাপক অর্থে এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে একটা নাগরিকতা না থাকলে তার জীবনে ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে। সে দেশের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হবে এবং অনেক অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হবে, এবং তারা যে রাষ্ট্রের মধ্যে বসবাস করবে সেই রাষ্ট্রের নাগরিকের কাছ থেকে তারা সামাজিক মর্যাদা পাবে না। তারা অর্থনৈতিক অধিকার থেকেও ভীষণভাবে বঞ্চিত হবে, স্থায়ীভাবে অর্থনৈতিক অধিকার তারা লাভ করতে পারবে না। যাই হোক, নাগরিকতা সম্পর্কে আমি একটা সাধারণ আলোচনা এর মধ্যে থেকেই
তোমরা এমসিকিউ প্রশ্ন আসলে পারবে, এটা আমি আশা করি। এরপরে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে যে নাগরিকতা অর্জনের পদ্ধতি। নাগরিকতা অর্জনের পদ্ধতি তোমরা ভিডিও ধৈর্য ধরে শুনবে, দেখবে যে একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে। এমসিকিউ যতই কঠিন হোক সবটা তোমরা চিনতে পারবে। পলিটিক্যাল সায়েন্স এর আলোচনাতে যে সিটিজেনশিপ, এখন একটা কথা এখানে বলি যে নাগরিকতা ধারণা অনুযায়ী তোমাদের মনে হতে পারে যে এটা একটা রাষ্ট্রের ব্যাপার, একটা রাষ্ট্রের ব্যাপার, তা কিন্তু নয়। আজকে নাগরিকতার ধারণা বিশ্বায়ন প্রক্রিয়ার নিরপেক্ষ নয়। তোমরা জানো যে ভূখণ্ড কেন্দ্রিক যে সার্বভৌমিকতার তত্ত্ব, সেটা আজকে সীমিত। ভূখণ্ড কেন্দ্রিক সার্বভৌমিকতার ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক সমস্ত কিছু ব্যাপার আজকে বিশ্বব্যাপী প্রসারিত হচ্ছে। এটা বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে কোনো বিষয়ই কোনো একটি বা দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। তাই আজকে পৃথিবীর সমস্ত দেশগুলো আর ডিপেন্ডেন্সি থিওরি অর্থাৎ পরনির্ভরশীলতার যে তত্ত্ব, সেই তত্ত্বকে মেনে চলতে বাধ্য। তাই নাগরিক, একটা দেশের নাগরিক হিসাবেই সে যে একটা কি বলবো সব কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবে তা কিন্তু নয়। নাগরিকতা একটা রাষ্ট্রের ক্ষেত্রেই পাই একথা ঠিক, তার পাশাপাশি আজকে গ্লোবাল সিটিজেনশিপের কথা ভাবতে হবে। বিশ্ব নাগরিকতার ধারণার দ্বারাও আমাদের উদ্ভূত হতে হবে। আজকে পৃথিবীর সমস্ত দেশের মানুষকে ভাবতে হবে আমরা যে রাষ্ট্রের বসবাস করছি, যে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করছি, যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করছি, তার পাশাপাশি আমাদের আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক আইনের প্রতিও আমাদের সম্মান জানাতে হবে। আজকে বিশ্ব সভ্যতা বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে আছে। আজকে একলা চলো নীতি বাস্তবে প্রয়োগ করা সম্ভব নয়। তাই আমরা যেমন দেশের নাগরিক, তেমনি অন্য দেশের নাগরিকের প্রতি সম্মান জানাতে হবে। আমাদের বিশ্ব ভ্রাতৃত্ববোধের যে আদর্শ, ইন্টারন্যাশনালিজম, আন্তর্জাতিকতাবাদের যে আদর্শ, সেই আদর্শের কথা মনে রাখতে হবে। তাই প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা দেশের নাগরিকের সমষ্টি হলো জাতি। সেই জাতিকে ভাবতে হবে আমরা একটা দেশের জাতি, আমরা একটা দেশের নাগরিক, পাশাপাশি আমরা বিশ্বের নাগরিক। আমরা বিশ্ব ভ্রাতৃত্ববোধের আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হব। দেশপ্রেম থাকবে, জাতীয়তাবাদ থাকবে, পাশাপাশি আন্তর্জাতিকতাবাদ থাকবে। তাহলে মানব সভ্যতার অগ্রগতি ঘটছে, আরও ঘটবে। তা না হলে মানব সভ্যতা সংকটের মুখে পড়বে, বিশ্ববাসী সংকটের মুখে পড়বে। চাই গ্লোবাল সিটিজেনশিপ, এটা ভাবতে হবে। আমরা যেমন সিটিজেনশিপের কথা ভাববো, সিটিজেনশিপ প্রত্যেকটা মানুষের জীবনের দরকার, তেমনিভাবে আমাদের এটা ভাবতে হবে যে গ্লোবাল সিটিজেনশিপের ধারণাকে কাজ করতে হবে, তা ধারণাকে আরও উন্নত করতে হবে। তাহলে জাতিতে আজকে যে হানাহানি হচ্ছে, আজকে বিশ্বে যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ দূর হবে। তাই আমরা সিটিজেনশিপের ধারণাকে একটা জাতীয় স্তরে আলোচনা করব। জাতীয় স্তরের দৃষ্টিভঙ্গি থেকে একটা দেশের নাগরিক হিসাবে আমরা যেমন শিখব, জানব, তেমনিভাবে বিশ্বের একটা ভাবনা, একটা বিশ্ব ভ্রাতৃত্ববোধের ভাবনা, বিশ্ব নাগরিক। আমি শুধু
আমি শুধু এই দেশের নাগরিক নই, আমি বিশ্বের নাগরিক। এই বলে আমার আলোচনা আজকে শেষ করলাম।